experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দ্বিতীয়বার আমাকে পরাজিত করার পন্থাগুলো এমনভাবে ভেবে নেবেন যাতে সেখানে নিজের ইমেজ না নষ্ট হয়, বুঝলেন? কথাটা কী ছিল ভাবতে চাইল না প্রচ্ছদ, কিন্তু কথার পরে অভ্রা যে দীর্ঘশ্বাসযুক্ত হাসিটা দিল তা যেন অন্তর নাড়িয়ে দিল। প্রচ্ছদের চোখ আটকালো অভ্রার প্রসারিত হওয়া গাল দুটিতে। কোমলতায় নিজের শক্তপোক্ত হাত দুটি দ্বারা আগলে ধরতে চাইল মন, কিন্তু এটা যে সম্ভব নয়, এখন কোনোভাবেই সম্ভব নয়। নিজেকে ধাতস্থ করলো, আর যেভাবেই হোক দেহের চাহিদার অজুহাত দিয়ে প্রতিশোধ নেবে না অভ্রার থেকে, আর দ্বিতীয়বার অভ্রার পবিত্রতার দিকে নিজের নোংরা হাত বাড়াবে না। ইচ্ছে দমন করার কারণে নিজের হাতের মুষ্টিবদ্ধ করে রাখলো প্রচ্ছদ। ছুঁয়ে দিতে পারল না অভ্রার হাসি মাখা কপল দুটি। স্নিগ্ধ সন্ধ্যায় বাগান বিলাসের রূপে মোহিত হওয়ার অনুভূতি উষ্ণের এই প্রথমবার। ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা সরার নামই নিচ্ছে না। বাড়িটার লম্বা বারান্দাটা প্রায় সকলেরই পছন্দ। এটা কোনো নির্দিষ্ট রুমে নয়, বরং উন্মুক্ত, সকলেই যখন তখন আসতে পারে। কি দেখছিস? বুঝলো প্রচ্ছদ চেঞ্জ করে নিয়েছে এতক্ষণে, এসেও দাঁড়িয়ে পড়ে তার পাশেই, তাই দৃষ্টি বাগানের দিকে নিবদ্ধ রেখে উত্তর দিল, অনেকগুলো ফুল। হাসলো প্রচ্ছদ। উষ্ণের কাঁধে চাপড় দিয়ে বাগানের দিকে তাকাতে তাকাতে বলল, ফুল আবার তো মনোযোগ দিয়ে দেখছিস? ফুলের মাঝে আমার একটা শ্যামা ফুলকে দেখছি। প্রচ্ছদের দৃষ্টি আটকালো বাগানের ফুলের সুগন্ধি নেওয়া অভ্রার দিকেও। হাসিটা বিলীন হয়ে এলো, হৃদয়ে আন্দোলন আবারও যেন তীব্র হলো। ঢোক গিলে সংযত করলো নিজেকে। উষ্ণের দিকে তাকাতেই দেখলো সে এখনও তার শ্যামা ফুলে বিমোহিত। আপনাকে ছাড়া উচিত তোর। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল উষ্ণের দৃষ্টি ঘোরাতে। মুখের মিষ্টি হাসিটাও একটু কমে এলো। আস্তে করে বলল, মানে? প্রচ্ছদ দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো, বলল, মেয়েটা তেমন সুবিধার না, আমি চিনি আগে থেকে ওকে। হ্যাঁ, অভ্রা আমাকে বলেছে ও তোকে চেনে। ইভেন প্রীতিদি, পেলি, বৃক্ষ সবাইকে চেনে ও। প্রচ্ছদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও বলেছে এসব? হ্যাঁ, বলেছি তো। তোদের বাসার পাঁচতলায় থাকতো ওর আন্টিরা, দেন নিয়মদার বন্ধু তুই, সেই থেকেই তোকে চেনে বলেছে আমায়। আর কিছু বলেনি? চঞ্চল দৃষ্টি নিবদ্ধ হলো প্রচ্ছদের দৃষ্টিতে। আর কি বলবে? প্রচ্ছদ ঘাবড়ালো, কথা গুলিয়ে এলো তার। নিচে তাকিয়ে এদিক ওদিক চোখের পাতা নাড়িয়ে নিল বার কয়েক। তেমন কিছুই না, বলছিলাম আর কি, কয়েক মাস দেখেছিলাম তো, আসা যাওয়া আমাদের দোকানের সামনে দিয়েই করতাম, সুবিধার মনে হয়নি। আর কিছু বাজে ঘটনা শোনা যায় মেয়ের নামে। অবাক হলো উষ্ণ। অভ্রার নামে? আজ মিথ্যাখানা বলতেও বুক কাঁপছে প্রচ্ছদের, অথচ রোজ কত অহরহ মিথ্যা বলে সবার সামনে, তাও কতটা কনফিডেন্সের সাথে। হ্যাঁ, ওর নামেই তো। আর কত কি শুনতে গেলে রাত পার হয়ে যাবে। তো কি বলছি ভাই, এখনো সময় আছে, ভেবে দেখিস আমার কথাগুলো। প্রচ্ছদ আর দাঁড়ালো না উষ্ণের সামনে, দ্রুত পায়ে প্রস্থান করলো সে। উষ্ণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবারও দৃষ্টি দিল দূরে অভ্রার পানে। আপন মনেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল, বিড়বিড়িয়ে উচ্চারণ করলো কয়েকটি বাক্য। তোমার জন্য জ্বলছে সেজন, সেজন মোর খুব প্রিয়জন। প্রতিদিন আফসোস হয়, সে শ্যামা ফুলের কাঁটা দেখলো, সুযোগ বুঝে উপড়েও ফেললো, কিন্তু এরপর আর কাঁটাবিহীন ফুলের সৌন্দর্য দেখার সময় তার হলো না। টেবিলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে থাকা অভ্রাকে দেখে মুগ্ধ হলো উষ্ণ। বিছানায় তাকিয়ে দেখলো তার বোনেরা নিজেদের জায়গায় ঘুমাচ্ছে বেঘুরে। একপাশে অভ্রার ঘুমানোর জায়গাটাও খালি পড়ে আছে। আলতো হেসে এগিয়ে গেল অভ্রার দিকে সে। সামনে ল্যাপটপ স্ক্রিনে কিছু একটা লোডিং হচ্ছে, প্রায় শেষের দিকেই। মূলত নিজের ল্যাপটপ নিতেই এত রাতে এই ঘরে আসা উষ্ণের। তখন ডিনারের পর অভ্রা এসেছিল তার কাছে, দোনামোনা করে বলেই ফেললো তার কথাখানা। নিজের ল্যাপটপটা বাড়িতেই রেখে এসেছে অভ্রা। এই কদিন নিজের ফ্রিল্যান্সিং আইডিতে প্রবেশ করা হয়নি তার, তাই একটু চেক করবে বলেই উষ্ণের কাছে চাইলো। আলতোভাবে নিজের ডান হাতটা অভ্রার চুলে বুলিয়ে দিতে গেলেই ল্যাপটপের টুটটুট শব্দে হুড়মুড়িয়ে ওঠে অভ্রা। আচমকা ঘুম ভাঙার পর উষ্ণকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখেই বলে উঠল, ও, আপনার ল্যাপটপ লাগবে এখন?
আসলে চোখটা একটু লেগে এসেছিল, তাই। ওই তো ডাউনলোড হয়ে গেছে, আমি ওয়ার্ক সাবমিট করেই দিয়ে দিচ্ছি। আরে রিল্যাক্স, ব্যস্ত হও না, ইজিলি করো। উষ্ণের কথায় অভ্রা একটু শান্ত হলো। পাশ থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে নিয়ে মন দিল ল্যাপটপে। সাবমিট করা হলেই বলল, হয়ে গেছে আমার। আপনার তো ফ্রিল্যান্সিং সাইটে কোনো কাজ নেই, তাই না? আমার অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য লগ ইন করা থাকলে সমস্যা হবে কোনো? আসলে মাঝে মাঝে একটু চেক করলে ভালো হয় আর কি। উষ্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল। সারা জীবনের জন্য থাকতে পারি। অভ্রা থেমে রইল উষ্ণের পানে। একটু পর চোখ নামিয়ে আস্তে করে বলল, আসলে লগ ইন থাকলে অর্ডার আসলে নোটিফিকেশান আসবে সাথে সাথে, তো কাজটাও সেরে ফেলতে পারবো। একসাথে এতগুলো কাজ করা খুব কঠিন হয়ে যায়। বেশি পেশেন্ট নেওয়ার দরকার নেই, ওকে? না পারলে কয়েকটা অর্ডার ক্যান্সেল করে দিও। আমার যা আছে, বউকে দুবেলায় দুটো ডাল ভাত ঠিক খাওয়াতে পারবো। আমি কাজ ফেরত দিই না, এতে অমঙ্গল হয়। হাতের লক্ষ্মী ছেড়ে দেওয়া উচিত নয়। আমিও বা ছাড়ছি কোথায় আমার লক্ষ্মীকে? উষ্ণের প্রতিটি কথার মাঝেই লুকানো কিছু অনুভূতি জানান দেয়। কিছু অভ্রার বোধগম্য হয় বটে, আর কিছু অজানার উপত্যকা। নীরবতায় কতকাল কাটলো জানা নেই। ঘোর কাটলো রজনীর কথায়। রাত বিরেতে এসেছিল বউয়ের কাছে, কোথায় ভাবলাম দুজন মিলে প্রেম আলাপ করবি, তা না, কি কাজের কথা বলে যাচ্ছিস দুটোতে মিলে, বিরসিক কোথাকার। উষ্ণ চওড়া হাসলো, রজনীর দিকে তাকিয়ে বলল, কাজের কথার মাঝেও প্রেমার লুকিয়ে থাকে রে বোন। যার বোঝার দরকার সেটিকে বুঝে নেবে। রজনীও উত্তর করে বলল, তা তো দেখতেই পাচ্ছি, কেমন বুঝতে তোর বউ। তা অব্রা, 2:30 বাজতে চললো, এখনো ঘুমাওনি যে? শুয়ে পড়ো এখন, কাজ থাকলে পরে করে নিও। অভ্রা সায় জানালো। এমনিতেই জোরালো ঘুম পাচ্ছে তার। উষ্ণকে ল্যাপটপটা ফিরিয়ে দিতেই চলে গেল উষ্ণ। অভ্রা বিছানায় গিয়ে পাড়ি জমালো ঘুমের রাজ্যে। ব্যতিব্যস্তভাবে প্রতিদিনের ন্যায় সময়টা কাটলো অভ্রার। দুপুরের খাওয়ার পর যখন সবাই ভাত ঘুম দিতে ব্যস্ত, তখন সে ব্যস্ত প্রণতি দেবীর আদর পেতে। চোখ মুখ গর্তে দেখে প্রণতি প্রতিভা সকালেই অভ্রাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। বলেনি মেয়ে কিছু, মানা করলেও কাজ করে গেছে হাতে হাত লাগিয়ে। উষ্ণ জিজ্ঞেস করলো কয়েকবার, কিন্তু চাপা স্বভাবের অভ্রা কিছুই বলেনি। এই এতক্ষণে প্রণতি দেবীর কাছে এসে মিনমিনিয়ে বলল, মাথাটা খুব ধরেছে মা। ব্যাস, এতেই যেন প্রণতির রাগ চওড়া হলো অভ্রার উপর। সকাল থেকে এত করে বলার পরেও বলেনি মেয়েটা। এখন যখন অসহ্য যন্ত্রণা হচ্ছে, তখন এসে লুকিয়েছে শাশুড়ির আঁচলে। অভ্রাকে বকেই শান্ত হননি তিনি, বরং অভ্রার মাকে ফোন করেও কয়েকটা কথা শুনিয়েছে। আপনার মেয়ে এমন কেন? অসুস্থ হলে বলতে পারে না? না বললে আমরা বুঝবো কি করে? বারণ করার পরও গো ধরে কাজ করে গিয়েছে সকাল থেকে। এবার আমি যদি বকাঝকা করি তখন কিন্তু আমায় কিছু বলতে পারবেন না। তেজিয়ান কণ্ঠে হলেও প্রণতি দেবী যে অভ্রার ভালোর জন্য এমন বকছেন তা বেশ বুঝতে পারলো অলকা। তাই তো হেসে বলল, মেয়ে আমার এমনই দিদি, সহজে কিছু বলে না, কষ্ট হলেও সহ্য করে নেয়। কত যে বকি মেয়েকে, এর জন্য শোনেই না। আপনার দায়িত্বে দিলাম, এমন করলে শুধু বকবেন না, প্রয়োজনে পিঠে কয়েক ঘা দিয়েও দেবেন। আমায় জিজ্ঞেস করার দরকার নেই। অমায়িক আচরণে খুশি হলেন প্রণতি দেবী। উষ্ণকে পাঠিয়ে দিল মাথা ব্যথার ঔষধ নিয়ে আসতে। একটু পর সে ফিরে আসতেই দেখলো তার ফুলকি নিশ্চিন্তে মায়ের কোলে মাথা হেলিয়ে ঘুমাচ্ছে। প্রণতি দেবী আলতো হাতে অভ্রার মাথায় আয়ুর্বেদিক তেল লাগিয়ে দিচ্ছে। আরাম পেয়ে কেমন বিড়াল ছানার মতো ঘুমোচ্ছে মেয়েটা। উষ্ণ ধীর পায়ে এসে বসলো মায়ের পায়ের কাছে। ঔষধের পাতাটা খাতে রেখে হাত বাড়িয়ে অভ্রার চোখের গোল গোল ফ্রেমের চশমাটা খুলে রাখলো। হাতের বইটাও আস্তে করে নিয়ে নিল। মেয়েটা মাথা ব্যথা নিয়েও উপন্যাসে মত্ত। কষ্ট হচ্ছে তোমার মা? ওকে শুয়ে দি। উষ্ণের কথায় প্রণতি দেবী সতর্ক কণ্ঠে বলল, ধীরে বল, ওর ঘুম ভেঙে যাবে। নাড়ানোর দরকার নেই এখন, ঘুমাক একটু। নির্মলতার চিত্রখানা দরজার আড়াল থেকে দেখে গেল প্রভাতী বসু। তারও তো এমন ছোট্ট একটা সুখের সংসার হতে পারত। সেও তো পারত তার বৌমাকে এমন আগলে রাখতে। কিন্তু পৃথুলা যে অভ্রা ধাঁচের মেয়ে নয়। নিজের অন্তর্গহীনের কষ্টখানা নিজের মধ্যেই লুকিয়ে প্রণতির খুশিতে এক চিলতে হাসল প্রভাতী।
অভ্রা তো তারও বৌমা, নিজ ছেলের বউ মন মতো না হোক, অভ্রাকে দিয়েই না হয় শাশুড়ির স্বাদ মেটালো। অথচ প্রণতি দেবী জানতেও পারল না এই সুশ্রী রমণীটিকেই তার ছেলে নিজ হাতে দূরে ঠেলে দিয়েছে, করে তুলেছে পেঁজা তুলো হতে এক পাষণ্ড পাথর। তোর কথাটা আমি ভেবে দেখেছি প্রচ্ছদ ভাই, কিন্তু আমি তো অপরার মাঝে খারাপ কোনো কিছু দেখিনি। উষ্ণের কথায় হতাশ হলো প্রচ্ছদ, তবুও যেন হাল ছাড়বে না সে। আর এই সন্ধেই তাদের আলোচনায় সামিল হয়েছে স্বয়ং পৃথুলা। পৃথুলা চায় না অভ্রা এই পরিবারের বউ হোক, হলেই যে তার বাকিটা জীবন অভ্রার সাথে নীরব যুদ্ধেই কেটে যাবে। তাই কৌশলে সঙ্গ দিতে চাইল প্রচ্ছদকে। উষ্ণ ভাই, প্রচ্ছদ ঠিক বলছে। তুমি তো এই কদিন হলো ওই মেয়েকে দেখছো, কিন্তু আমরা ওকে 2 বছর আগে থেকেই চিনি। খারাপ মেয়েটা। প্রচ্ছদের সাথে এতক্ষণ সাধারণভাবে কথা বললেও পৃথুলার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো উষ্ণ। ওর মধ্যে খারাপ কি দেখছো তুমি? প্রমাণ আছে? চোখে দেখার চাইতে আর ভালো কোনো প্রমাণ হতে পারে উষ্ণ ভাই? আমরা সচক্ষে দেখতাম ওর কীর্তি। সে তো তুমি মিথ্যাও বলতে পারো। পৃথুলা কথা সাজাতে পারছে না উষ্ণের বিরুদ্ধে, ঘাবড়ে যাচ্ছে বারবার। তাই প্রচ্ছদই বলল, ও মিথ্যা বলবে কেন? সত্যি তো বলছে, আমরা দেখেছি অভ্রাকে। উষ্ণের ইচ্ছে হলো না বেকার কথায় জড়ানোর, তাই সন্তর্পণে প্রচ্ছদকে কাটিয়ে যাওয়ার জন্য বলল। কথার প্রসঙ্গে মুচকি হেসে প্রস্থান করল উষ্ণ। ভেবে দেখবো, এসব থাক এখন। কাল কি করবো সেটা ভাবো। ওর মেয়ের এঙ্গেজমেন্টটা। চিন্তা করিস না ভাই, ঠিক সামনে দেব। ভোর হতেই প্রণব বাসুর বাড়িতে হল্লোল পড়ে গেল। উর্মির আর তার হবু বর নির্বাণের আজ সন্ধ্যায় এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হবে। বাড়ির সামনে খোলা জায়গাটায় ইভেন্টের আয়োজন করা হচ্ছে। একমাত্র বোনের ক্ষেত্রে কিছুই কমতি রাখেনি উষ্ণ, সাধ্য মতো চেষ্টা করেছে সব করার। সকালের নাস্তা সেরে রজনীর সাথে বাইরে আসতেই চোখে পড়ল কিছু পরিচিত মুখ। অবাক হলো অভ্রা। টুটুল, তুহিন, গৌরব সহ আরও অনেকেই আছে তার বন্ধু মহলের। এগিয়ে গেল তাদের কাছে অভ্রা। তোরা না বললি আজ দূরের ইভেন্ট আছে, এখানে আসবি বলিসনি কেন? বেশ কয়েকদিন পর চোখের সামনে অভ্রাকে দেখে চোখে তৃষ্ণা যেন মিটল টুটুলের। ফোন আলাপ সে তো প্রতিদিনই হয় সবার সাথে, মাঝে মাঝে ভিডিও কলও হয়, তবে সামনাসামনি দেখার মতো অনুভূতি কি আর হয়? ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি দিয়ে অভ্রার দিকে আইডি কার্ড ছুঁড়ে মারল টুটুল। সারপ্রাইজ ছিল ম্যাডাম, খুশি হসনি? তুহিন হেসে বলল, আগে জানলে বুঝি আসতে মানা করতি এখানে। অভ্রা বলল, আজব, আমি কেন তোদের মানা করতে যাব? টুটুল কাজ করতে করতে বলল, হয়েছে হয়েছে, আগে কাছে লেগে পড়, তারপর কথা বলা যাবে। হাতে সময় কম, উষ্ণবাই দায়িত্ব নিয়েছে বলে কথা। আমি বাবা কোনো খামতি রাখবো না। হাতের আইডি কার্ডটা পাশের একটা টেবিলে রাখতে রাখতে বলল, উষ্ণ আসতে বলেছে তোদের? কই, আমায় তো কিছু জানায়নি। আপনি আমার সাথে এখন এত ফ্রিলি কথা বলতে শিখেছেন যে আমি বলবো? পেছন থেকে উষ্ণের কথায় ফিরে তাকালো অভ্রা। লোকটার কথার প্যাঁচ খুলতে পারে না অভ্রা, সবসময় কেমন যেন বিপাকে ফেলে দেয়। আসলেই অভ্রা ইজি হতে পারেনি উষ্ণের সাথে। নিজ মনে প্রশ্ন করলো অভ্রা, আমি কি কোনোভাবে উষ্ণকে ঠকাচ্ছি? উত্তর মিলল না, বরং মিলাতে চাইল না। ভাগ্যের ডেরাকল আজ অভ্রাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। দেখে শুনি সেই আবার প্রচ্ছদিত তার চোখে ভাসে। আচ্ছা, এত ভালোবাসা প্রচ্ছদের একবারও চোখে পড়ল না? প্রভাতী প্রণতিদের আসতে দেখে তাদের কাছে এগিয়ে গেল অভ্রা। টুকটাক কথা জোরে দিলেও সে আজ প্রচ্ছদ দোকানে যায়নি, আশেপাশেই এটা ওটা কাজ করছে সবার সাথে। এই, তোমার সাহস কি করে হয় আমায় টাচ করার? তুমি জানো আমি কি ইডিয়েট? চিৎকারে মুখরিত চারপাশে সকলেই হাঁ হয়ে তাকিয়ে রইল পৃথুলার দিকে। একটু আগেই এক বিকট শব্দ বয়ে এসেছিল, যা মূলত একটা কষিয়ে থাপ্পড় মারার আওয়াজ। থাপ্পড়টা পড়েছে টুটুলের বাম গালে, আর দাতা জনাব প্রচ্ছদ বাসুর একমাত্র সহধর্মিনী পৃথুলা বাসু। ঘটনার আকস্মিকতায় হাসিমাখা মুখটায় চোয়াল শক্ত হয়ে এলো অভ্রার। শক্ত দৃষ্টিতে তাকালো দূর থেকে পৃথুলার দিকে, তাকালো টুটুলের দিকেও। অপমানে ছেলেটার চক্ষু লাল হয়ে গেছে, তবু রাগের বহিঃপ্রকাশ করছে না সে। অভ্রা একবার প্রচ্ছদের দিকে তাকিয়ে দেখল, সে নিজেও পৃথুলার কাছে অবাক। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে টেবিল থেকে নিজের আইডিটা হাতে পেঁচিয়ে এগিয়ে গেল টুটুলদের কাছে অভ্রা।
ম্যাম সরি, আপনি পড়ে গেলেন বলেই তো আমি জাস্ট। টুটুলের নত হওয়া কথায় যেন রাগ তত্তর করে বাড়তে লাগলো পৃথুলার। গর্জে উঠে বলল, তোমার সাহস তো কম না, তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো। তোমাকে তো আমি। বলেই নিজের ডান হাত আবার ওচাতে গেলেই হুট করে কোথা থেকে অভ্রা এসে পৃথুলার হাতখানি পেছনে মুচড়ে ধরল। হালকা ব্যথা লাঘব হতে চেঁচিয়ে উঠল পৃথুলা। এই মেয়ে, কি করছোটা কি? ছাড়ো আমার হাত। কাউকে অসম্মান করার ফল হিসেবে এটা খুব কমই হয়েছে ম্যাডাম। দাঁতে দাঁত চেপে কথাখানা বলেই ঝাঁটি মেরে ছেড়ে দিল পৃথুলার হাত। উত্তপ্ত লাভার মতো খেপে উঠল পৃথুলা। এত সাহস তোমার? তুমি আমার হাত ধরেছো? আমার হাত? অভ্রার মনোভাব কেমন শান্ত পরিলক্ষিত হলো। এই চিৎকারের উল্টো পিঠে সে পৃথুলার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, ওনাকে সরি বলুন আর গেট আউট অফ আর রেস্ট্রিক্টেড এরিয়া। আমি কেন সরি বলবো এই ছেলেকে? এই আমায় টাচ করেছে, তাই আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি, ব্যাস। টুটুল বাধা দিতে চাইল অভ্রাকে। চারিদিকে সব পরিচিত মুখ তাদের দিকেই চেয়ে। সে চায় না তার ভালোবাসার মানুষটি নিজের হবু শ্বশুর বাড়ির লোকেদের কাছে খারাপ হোক। অবরা বাদ দে এটা, আমি কিছু মনে করিনি, তুই যা, আমি সামনে নিচ্ছি। তুই চুপ থাক টুটুল, এটা আমার আত্মীয়ের বাড়ি বলে এটা ভুলে যাস না যে আমরা এখানে প্রফেশনাল কাজে এসেছি, আর আমাদের প্রফেশন নিয়ে কেউ টুর শব্দও করতে পারে না। আর সেখানে উনি তোকে থাপ্পড় মেরেছে। আর আমি এসব অন্যায় সহ্য করার মেয়ে না কখনো ছিলাম, আর না আজ থাকবো চুপ করে। এক তেজিয়ান অভ্রাকে পুনরায় দেখছে প্রচ্ছদ। ভিতরগত শত্রুতা থাকলেও প্রচ্ছদ খুব ভালো করেই জানে অভ্রা এটা কোনো প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য করছে না, বরং অন্যায়কে অন্যায় হিসেবেই চিহ্নিত করছে। আর অভ্রা বরাবরই এমন ধাঁচের মেয়ে। 2 বছর আগে একবার যেই রূপের সাক্ষী হয়েছে স্বয়ং প্রচ্ছদ। রাস্তার একপাশে শোরগোল হচ্ছে দেখে ভ্রুকুঞ্চিত হলো অভ্রার। সেদিকে এগিয়ে যেতে নিলেই পেছন থেকে তার হাত টেনে ধরল প্রচ্ছদ। বাধা দিয়ে বলল। অভ্রা চিন্তিত হয়ে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আরে ওখানে কেন যাচ্ছ তুমি? শুধু শুধু এসবের মধ্যে যেও না, থাক। আরে দেখতে দিন না, কি যেন হয়েছে, আপনি আসুন তো। প্রচ্ছদের বাধা মানল না অভ্রা। জনমানবের ভিড় ঠেলে এগিয়ে গেলেই আসল কাহিনী দেখা গেল। বখাটে এক ছেলে একজন ফল বিক্রেতার থেকে এটা ওটা নিয়ে দাম দিতে নাকচ করছিল। এই নিয়ে ফল বিক্রেতা তাকে বাধা দিতে গেলেই ছেলেটি বিক্রেতাকে ধাক্কাধাক্কি করছিল। ঘটনা শুনেই মাথায় রক্ত উঠে গেল অভ্রার। ভ্রুজোড়া কুঞ্চিত করেই ছেলেটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি ওনার থেকে ফল নিয়ে তার দাম দিচ্ছেন না কেন? উগ্রপন্থী ছেলেটা যেন অভ্রাকে বাচ্চা নাজুক মেয়েই ধরে নিল। এ পিচ্ছে তার আর কি বিগড়াবে, তাই নিজের গোড়ামি বজায় রেখে বলল, এই মেয়ে, যা তো এখান থেকে, এটা বড়দের ব্যাপার, আর কেন গলাতে এসছিস? অভ্রা দেখে গেল ছেলেটার গোড়ামি, তবু গর্জন করল না। শান্ত তবে গম্ভীর স্বরে বলল, ওনার প্রাপ্য মূল্যটা দিয়ে চলে যান এখান থেকে, আর না হলে তার ফলগুলো ফেরত দিয়ে দিন। ছেলেটা দাম্ভিকতা দেখিয়ে হাতে থাকা ফলের পলিথিনটা ছুঁড়ে ফেলল কাদা মাখানো রাস্তায়। মুহূর্তে চলন্ত কিছু গাড়ি ফলগুলোকে পিষে চলে গেল। ফল দিলাম ফেলে, দেবো না টাকা, এবার কি করবি বল? চিনিস আমায়? বাড়াবাড়ি করলে না তোর আস্ত থাকবে না মেয়ে। বলতে বলতেই ছেলেটি এগিয়ে আসছিল অভ্রার দিকে। তার লক্ষণ ঠিক ভালো ঠেকল না প্রচ্ছদের কাছে, তাই তো পাশ থেকে অভ্রার বাহু টেনে আনার চেষ্টা করে বলল, অভ্রা চলে এসো, তুমি ঝামেলা করো না, চলো এখান থেকে। ছেলেটি প্রচ্ছদকে বলল, এই ভাই, একে সামলান। কি সাথে নিয়ে ঘুরছেন অথচ সামলাতে পারছেন না? পরে কিন্তু ভালো হবে না। অভ্রা সন্তর্পণে প্রচ্ছদের হাতটি নিজের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে বলল, ওনার টাকাটা দিয়ে দে বলছি। ছেলেটা গর্জে উঠতে নিল, এই মেয়ে, তুই তোকারি কাকে করছিস? ব্যাস কথাটা ইতি টানলো সেখানেই। শান্ত অভ্রা যেন মুহূর্তেই হিংস্র বাঘিনীতে রূপান্তরিত হলো। ছেলেটির কলার টেনে ধরে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল তার বাম গালে। তীব্রতা এতটাই ছিল যে ছেলেটার গাল ফেটে রক্ত পড়ার দশা। খ্যাপার মতো অভ্রা রক্তচক্ষু নিয়ে ছেলেটিকে বলল,